ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের একটা মানবিক দিক আমি দেখলাম, সেটা অস্বীকার করা যায় না। সেটা হলো নতুন যারা পরীক্ষায় বসেনি 2016 পরে তাদের জন্য 20,000 শূন্যপদ করলেন। এইটা একটা যুবক যুবতীদের কাছে একটা ভালো খবর আর কি, এটা স্বাভাবিক। এইবারে যেটা আপনি বললেন যে যে উনি যে এই প্রথম 30 তারিখে উনি যেটা বলছেন যে 30 তারিখে উনি বিজ্ঞপ্তিটা দেবেন, 31 তারিখে লাস্ট ডেট। প্রশ্ন একটাই, 3 তারিখে মানে এপ্রিলের 3 তারিখে রায় বার হয়েছে, হলো, তারপরে রিভিউ না করে 17 তারিখে আবার ওই মাসে 17 তারিখে আবার এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে হয় সেটাই নিয়ে চলে এসেছে। তাহলে রিভিউ করার কোনো পরিকল্পনা ওনার মধ্যে মন থেকে ছিল না। এটা চাপের উপরে পড়ে যে রিভিউ একটা নাম করতে হয় করব। তাহলে এতদিন ধরে রিভিউটা কেন উঠলো না? ওই যে প্রধান বিচারপতির মানে চেম্বারে কেন গেল না, এইটা একটা বড় প্রশ্ন, কেন গেল না। আর যে এবারে বললেন নিজেই যে ছুটির পরে কিন্তু 2 মাস কোর্ট ছুটি, 2 মাস পরে কিন্তু রিভিউটা ওখানে উঠবে, অর্থাৎ উনি বুঝে গেছেন যে রিভিউয়ে আর কিছু আমি আশা দিতে পারবো না। ঠিক আছে, পরিষ্কার। আর সেই জন্যেই উনি একেবারে 11th আওয়ারে এই মেসেজটা দিলেন। তারপরে রাজ্যের চাকরিহারারা অসন্তুষ্ট হয়ে আছে, সেই সঙ্গে সঙ্গে রাজ্যে 2016 থেকে কোনো চাকরির পরীক্ষা নেই। যারা স্কুলের মাস্টারমশাই দিদিমণি গ্রুপ সিডি হবে তারাও উত্তাল হয়ে আছে। তাই সব মিলে আজকের এইটা উনি ঘোষণা করলেন। এখানে একটা প্রশ্ন উঠে আসছে, আপনি যেটা বললেন যে একেবারে 11th আওয়ারে, মানে আগে কেন করলো না? মানে তারা কি এই নোটিফিকেশন বের করার নিজের থেকে কোনো ইচ্ছা ছিল না রাজ্য সরকারের বা শিক্ষা দপ্তরের? না, প্রশ্ন থাকছে যে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি প্রথম থেকেই তো গোলমেলে চিফ মিনিস্টার, মানে এইটার উপরে বলছি এসএলএসটি 2016 কেস কাম নিয়ে তো গোলমেলে মুখ্যমন্ত্রী এবং গোলমেলে শিক্ষা দপ্তর। যে 2022 থেকে কন্টিনিউ মামলাটা চলছে, এখনো পর্যন্ত সেই তো যোগ্য অযোগ্য আলাদা করতে পারেননি। এবং আমার আজকের বড় প্রশ্ন, একবারও উনি বললেন না কেন যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে আমি যেমন পরীক্ষা নেব ঠিক তেমনি সুপ্রিম কোর্টের অর্ডার মেনে টাকা ফেরত নেব অযোগ্যদের, সেটা একবার কেন বললেন না? সেই একই জিনিস, তার মানে তাদের টাকা ফেরত নেবে না, টাকা ফেরত নেবে না, বিনিময়ে কি করবে যে একটা বলল যে তাদের জন্যে, তারা তো এখানে পরীক্ষায় বসতে পারবে না, তাদের জন্যে শিক্ষা দপ্তরে পদ তৈরি আছে, কিন্তু তারা কি পরীক্ষা দিয়ে পাস করবে নাকি তাদেরকে ওই পরীক্ষা ওই কোনো একটা চাকরি তাদেরকে গিফট দেওয়া হবে, সেটা সময় বলবে। এখানে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে তারা পরীক্ষা দিয়ে পাবে নাকি অন্য কোনো উপায় পাবে। একেবারে, কারণ এখানে সুপ্রিম কোর্ট যারা অযোগ্য বলে নিজেদেরকে দাবি করেছে এবং প্রমাণিত, তাদের আবেদনও খারিজ করে দিয়েছে পরীক্ষায় বসার এবং তাদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে, পুরো স্যাটিসফাইড হয়ে গেছে। সেখানে তিনি মুখ্যমন্ত্রী আবার কি করে বলছেন যে তাদেরকে অন্য বিভাগে চাকরি দেওয়ার ব্যবস্থা হবে। তাহলে কি এই যে পোস্টগুলো আগের থেকে নিশ্চয় তৈরি হওয়া ছিল, কেন এতদিন যারা বেকার সমাজে রয়েছে যুবক তাদেরকে কেন তাদের জন্য এই পোস্টগুলো সামনে আনেনি? এইটাই তো আমি বললাম, পরীক্ষাটা কি আদৌ সুষ্ঠুভাবে হবে নাকি আবার এই পরীক্ষাটা কোনো কারণে গুলিয়ে যাবে বা গুলিয়ে দেবে। পরিষ্কার যে এতদিন, সুন্দর কথা, এতদিন ওই যে টেন্টেড যারা একেবারে ক্যান্ডিডেট গ্রুপ সিডি, তাদের জন্যে ওই সিটটা তাহলে উনি রাতারাতি তৈরি করেছেন, তাছাড়া উপায় নেই। এবং ওই কজনকে যদি আবার চাকরির মধ্যে প্রবেশ করায় দেয় যদি, তাহলে কিন্তু আবার কন্টেম হবে, কোর্ট অফ কন্টেম হবে। যে অন্যভাবে এটার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। এই পরীক্ষায় ওরা এই 22,53,000-এর জন্যে যে 24,203টে সিট, 22,53,000 মানে এসএলএসটি 2016-তে যারা বসেছিল তাদের জন্য 24,203 সিট। অনেকে হয়তো এটা বুঝতে পারছেন না। আর এক্সট্রা যে 20,000, মোট 44,203, এক্সট্রা যে 20,000 ওটা যারা এসএলএসটি 2016-র পর থেকে যারা এমএ বিএড করছিল বা হয়নি, যারা করেছে তারা নতুনরা এই পরীক্ষায় বসতে পারবে। আরেকটা বিষয়,
তিনি বারবার আজকে মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন নিজের ভাষণে, নিজের প্রেস কনফারেন্সের চলাকালীন, যে এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ, মানে যারা এতদিন যারা চাকরি করেছে 2016 যারা প্যানেলে যারা ছিল, তাদের নির্দেশ, কোর্টের নির্দেশে তাদের চাকরি হারা হয়েছেন যারা, তাদের এই শিক্ষকতার কর্মজীবনের এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজ দেওয়া যায় কিনা সেই ব্যাপারে ভাববে সরকার, এমনটাই বলছে। এটা কি বৈধ? এটা তো আগেই আপনাকে আমি বলেছিলাম একদিন যে এটা পুরোপুরিভাবে অবৈধ এবং কোর্ট অবমাননার দায় আবার পড়বে। দেখুন, আজকের যারা যোগ্য চাকরিহারা তাদের জন্যে এইটা ঠিক আছে, তারা এই নম্বরটা পাবে, এই এক্সপিরিয়েন্স নম্বর যদি করে তারা পাবে। মোট 22,53,000-এর মধ্যে তো অনেক যোগ্য ছিল, তারা বঞ্চিত হয়েছে কারণ এই অযোগ্যদের নেওয়া হয়েছে। তাহলে তাদের এক্সপিরিয়েন্সটা তো হলো না। তাহলে যারা এতদিন চাকরি করে এসছে তাদের এই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, শিক্ষকতার অভিজ্ঞতা, সেটা তো, বা নন টিচিংয়ের অভিজ্ঞতা, সেটা তো মানুষ মেনে নেবে না। মানে 22,53,000 যারা বঞ্চিত পরীক্ষার্থী তারা এখানে বসবে, তারা তো মেনে নেবেই না কিছুতেই। কারণ এটাও এক ধরনের দ্বিচারিতা, অর্থাৎ মানে সব দিক মানে মেপে ঝুঁকে আর কি উনি আজকের সাংবাদিক সম্মেলন করলেন। কিন্তু আমি বারবারই বলছি পাঠকদের উদ্দেশ্যে যে নতুনদের সুযোগ দিয়েছে, সেই জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে আমি ধন্যবাদ জানাই, একজন শিক্ষক আমি। তাহলে এই যে আবার নতুনদের যেমন আপনি বললেন যে একটা স্থান দিয়েছে, তাদের সুযোগ আছে, সেখানে আবার নতুন কিছু ছেলে মেয়ে যদি আবার চাকরি পায়, সেটা সমাজের জন্য ভালো, তাদের সবার জন্য ভালো। কিন্তু যাদের জন্য অ্যাকচুয়ালি এই গোটা ঘটনা ঘটবে, যারা চাকরি হারা, তারা কি আলটিমেটলি চাকরিটা পাবে ঠিকঠাক ভাবে, সুষ্ঠুভাবে, সে আশা রাখছে? দেখুন, এইবারে ব্যাপার হচ্ছে কি যে 2016 পথে যাদের হয়েছে তারা সবাই বসতে পারবে। তাদের বয়স হচ্ছে কি 50-52 হয়ে গেল, তারা বসতে পারবে। তাহলে যারা এই যোগ্য চাকরিহারা, এদেরও তো বয়স হয়ে গেছে এবং এরাও বলছে আমরা পরীক্ষা দেবো না, এনার্জি হারিয়ে গেছে, অনেক সব কিছু এনার্জি, তারপরে পরিশ্রম করার মানসিকতা নেই, তারপরে সংসার হয়ে গেছে। তাহলে মোট ওই যে 22,53,000 প্রত্যেকের কিন্তু একই অবস্থা। সুতরাং তাদের মধ্যে তাদের কম্পিটিশন হবে। এবং এখানে যদি উনি আবার অস্বচ্ছ কিছু করে, তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্টের আবার কোর্ট অপমানায় পড়ে। এবং আজকের যা সাংবাদিক সম্মেলন, সবচেয়ে মারাত্মক জিনিস, অনেক সাংবাদিক সম্মেলনে এত ভীতু দেখিনি আমি। এই সাংবাদিক সম্মেলনে যেন খুব ভীতু বা আপনার মুখ্যমন্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তাই, মানে বাড়িতে যেন ডাকাত আসলে যেমন ভীতু না, ঠিক এই সাংবাদিক সম্মেলনে বডি ল্যাঙ্গুয়েজ বলছে খুব ভীতু এবং খুব আপসেট হয়ে গেছে, একেবারেই যে আপসেট হয়ে গেছে। কারণ অযোগ্যদের কি হবে? অযোগ্যদের, যাদের কাছ থেকে পলিটিক্যাল লিডার অথবা শিক্ষা দপ্তরে যারা অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের বিরুদ্ধে একবার কথা বললেন না, তাহলে আমি বুঝলাম যে সত্যি সত্যি উনি কোর্টকে মান্যতা দিচ্ছেন। একবারও বলছেন না তোমাদের টাকা আমি এই দিনের মধ্যে ফেরত নেব, কেন বললেন না? তার মানে এখনও কিন্তু অনৈতিক কাজকে উনি সাপোর্ট করে যাচ্ছেন, এখন অসাংবিধানিক কাজটাকে উনি সাপোর্ট করে যাচ্ছেন। আজকে তো বলতে পারতেন এটা। আর এই জন্যে ওনার বডি ল্যাঙ্গুয়েজটা ওরম ভীতু, যে আমার ওই অযোগ্যরা যদি একবার মুখ খুলে দেয়, তাহলে তো ছোট লিডার, বড় লিডার থেকে শেষ লিডার পর্যন্ত সব তো ধরা পড়বে। আরেকটা কথা, অযোগ্যদের টাকা ফেরত নিলাম, তাদের চাকরি চলে গেল এখানে। আর যারা টাকা নিল, শিক্ষা দপ্তর তথা ছোট বড় মন্ত্রী ইত্যাদি, তাদের চাকরি কেন যাবে না? তাই না? শিক্ষা দপ্তরের চাকরি চলে যাওয়া উচিত। এবং এমএলএ, এমপি বা যারা জেলা পরিষদ যারা কারা সব নিয়েছে, তাদের প্রত্যেকের তাহলে সেই পদ চলে যাওয়া উচিত। সেটা তো সিবিআই তদন্তের মধ্যে পড়ছে, সেটা চলে যাওয়া উচিত। কারণ এটা ওনাকে, উনি নিজেই সৎসাহস থাকলে উনি নিজে ওদের মুখ থেকে নামগুলো জেনে নিয়ে তাদেরকে বিরুদ্ধে উনি সিবিআইয়ের কাছে অ্যাপ্লিকেশন করুক, সেটা উনি কোনোদিন করবেন না। এই যে প্যানেলের একটা কথা উঠছে যে যোগ্য অযোগ্য যে তালিকাটা, আসল ওয়েমার শিট, আপনার মনে হয় যে এই আসল ওয়েমার শিট এখনো রয়েছে কারোর কাছে? দেখুন, কারোর বাড়ির সিন্ধুক হয়তো রয়ে যেতে পারে বা মাটির নিচে রয়ে যেতে পারে, স্বাভাবিক, রয়ে যেতে পারে, সেটা স্বাভাবিক। আর কোন রহস্য, আমি বারবার তো বলছি, এখনো পর্যন্ত তাদেরকে জামাই আদর করছে কেন? আজকের একটাও কথা ওনার কাছ থেকে পেলাম না যে অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বরঞ্চ তাদেরকে রিলিফ দিল আজকের, যে তোমাদের জন্য আমি কিন্তু শিক্ষা দপ্তরে চাকরি তোমাদের জন্য ব্যবস্থা হবে। বাহ, ব্যবস্থা হবে,
পশ্চিমবঙ্গে কত বেকার হয়ে আছে তাদের পরীক্ষার ব্যবস্থা করেননি, আর এদের জন্য হচ্ছে চাকরির ব্যবস্থা। এটা কি করে হয়? এখানে আরেকটা প্রশ্ন উঠছে, আজকে এই এতদিন পরে মুখ্যমন্ত্রী নিজে বসে একেবারে ডেট দিয়ে দিয়ে তিনি বললেন যে এত থেকে এত তারিখে সবকিছু পাবলিশ হবে, এত দিনের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ চলবে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষা দপ্তরে কিন্তু কেউ না। আবার তিনি এই নবান্নে ওই একই চেয়ার থেকে তিনি বলেছেন শিক্ষা দপ্তর অটোনোমাস বডি বা এসএসসি অটোনোমাস বডি, সেখানে আমার কোনো ভূমিকা নেই। তাহলে তিনি এই শিক্ষা দপ্তরের এই সব কিছু কি করে তিনি আজকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বলবেন? ওনার একটা ভালো অভ্যাস বা কুঅভ্যাস বলতে পারেন আছে, যে যেখানে ক্রেডিট আসবে না, ক্রেডিট গোস টু মমতা ব্যানার্জি, আর যেখানে বদনাম আসবে, ইলনেম আসবে, অপ্রচার আসবে, সেখানে কিন্তু উনি ক্রেডিট দেবেন সেই সংশ্লিষ্ট দপ্তরকে। এটা একটা মারাত্মক গুণাবলী আমি ওনার দেখেছি। এবং আমার প্রশ্ন এখানে টেকনিক্যাল দিক, যেহেতু এইটা আমি ভালো করে, টেকনিক্যাল দিক, ফর্ম ফিল আপ 14 জুলাই শেষ হবে, ঠিক আছে? 14 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2 মাস টাইম আছে। তারপরে প্যানেল পাবলিশড হবে বলেছে 15 নভেম্বর। অসম্ভব ব্যাপার, আমার হিসেবে অসম্ভব ব্যাপার। 15 নভেম্বর কোনো দিনের জন্যে উনি পাবলিশ করতে পারবেন না। প্যানেল পরীক্ষা হবে, যা দেখা যাচ্ছে যে ইন্টারভিউ করে বলছে, ইন্টারভিউ যদি না করে তাহলে মোটামুটিভাবে একটা যা হোক করে পাবলিশ করে দিল আর কি। 2-1টা পরীক্ষার্থী নয়, প্রচুর পরীক্ষার্থী হবে। আর প্যানেল পাবলিশ 15 নভেম্বর হলে এবারে 20 নভেম্বর থেকে উনি কাউন্সেলিং শুরু করবে। 20 নভেম্বর থেকে তাহলে 1 মাস 10 দিন আছে। কাউন্সেলিং কমপ্লিট হবে কখন, আর তাদেরকে স্কুলে পাঠাবে কখন? পুরো প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছে 31শে ডিসেম্বরের মধ্যে। আমার হিসেবে, যারা টেকনিক্যাল দিকটা আমি জানি, এই যে হিসেবগুলো দিয়েছেন আপাতত মনে হয় দিয়েছেন। এটা হলে খুব ভালো, কিন্তু আমার হিসেবে এতদিনের অভিজ্ঞতায়, বামফ্রন্টের সময় থেকে অভিজ্ঞতায় বলছে, এই পদ্ধতির এত কম সময়ের মধ্যে রেজাল্ট পাবলিশ করা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, যদি ইন্টারভিউটা না থাকে তবেই। তাহলে এগুলো কি মন রাখার জন্য শুধু বল? এখন দেখুন, বলার দরকার বলেছে, এবারে সবাই বুঝে গেল, আচ্ছা ঠিক আছে, আজকের তো যোগ্য চাকরিহারা, অযোগ্য, তারা সবাই কিন্তু সন্তুষ্ট করে দিল, এবং নতুন যারা পরীক্ষায় বসতে পারেনি তাদেরও সন্তুষ্ট করে দিল। এখান থেকে তিনি আরেকটা বারবার বলছেন একটা বিষয়, যে আপনি যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলে তিনি বারবার বলছেন আমার এই বক্তব্যটাকে কখনো নেতিবাচক ভাবে দেখবেন না, আজকের বক্তব্যটাকে প্লিজ দয়া করে নেতিবাচক দেখবেন না। কেন বারবার এই আবেদন করতে হচ্ছে? উনি ওই কথাটাই বলতে, যেটা আমি আপনাকে বললাম না, যে কোনো সাংবাদিককে প্রশ্ন করতে বারণ করলো কেন? কারণ আপনাদের মতো সাংবাদিক ওখানে থাকলে প্রশ্ন করতেন, অযোগ্যদের টাকা ফেরতটা কী হবে? এইটাই হচ্ছে কে নেগেটিভ ওনার কাছে, এইটাই হচ্ছে ওনার কাছে নেগেটিভ। বুঝতে পারলাম যে ওইটা নিয়ে একটা কথা বললো না কেন। সুপ্রিম কোর্টের দুটো রায়, একটা হচ্ছে পরীক্ষা নিতে হবে 31শে শেষ করতে হবে, 31শে মের মধ্যে নোটিফিকেশান, এই দুটো করছে। আপনি ওদের টাকা ফেরতের কথা একবারও বলছেন না কেন? ওই জন্য বডি ল্যাঙ্গুয়েজটা ওই রকম ভীতু বডি ল্যাঙ্গুয়েজ। আরেকটা বিষয়, শেষ বিষয়, সেটা রাখবো আপনার সামনে। এর আগে বারবার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের ছোট বড় মেজো সব নেতাই বলছে টিভির পর্দায় এসে যে কাউকে পরীক্ষায় বসতে হবে না, মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী নিজে অনেকবার বলেছেন। আজকে একেবারে 180 ডিগ্রি ঘুরে তিনি বললেন প্রত্যেককেই চাকরির এই পরীক্ষায় বসতে হবে, এটা একমাত্র পথ, আর একটা পথ রিভিউ। এই দুটো পথ ছাড়া উপায় নেই। আজকে কেন ভোটটা? শুনুন, এটাই বড় কথা, যে আমি হলফ করে বলছি, কামাল হোসেনের মতো সিটডানা সোজা করে না কেউ ওরকম তৃণমূলের টপ লিডারদের সামনে ওরকম যে আমি আর এর তাগনে থাকবো না, যতক্ষণ না দুর্নীতি বার করবেন, ঠিক করবেন, আমি থাকবো না। সবাই কামাল হোসেনের মতো ওরকম সিটদানা নেই। সেই জন্যে তারা কিভাবে বলে কোর্টের অর্ডার আছে চাকরি দিতে হবে না, মানে তাদের কোনো পরীক্ষা দিতে হবে না, মানে কোর্টের অর্ডার আছে। তাহলে কালকের থেকে তারা কি বলবে? যে মুখ্যমন্ত্রীর কথা ফের আবার তারা বলবে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, তো সুপ্রিম কোর্টকে আমরা মান্যতা দেবো না? রাজনীতি করি বলে সুপ্রিম কোর্টের মান্যতা দেবো না? যে কেউ, শিক্ষক থেকে অশিক্ষক থেকে সাংবাদিক থেকে শুরু করে কম শিক্ষিত বেশি শিক্ষিত, প্রত্যেকের আমাদের সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্যতা দেওয়া একান্ত কর্তব্য। এতদিন আপনি মান্যতা দেবেন না বলে এসেছিলেন, তারপরে নেতাজি ইনডোর স্টেডিয়ামে যা বলেছিলেন সব মিথ্যা, অসত্য কথা।
ঠিক তো? অসত্য কথা? কারোর চাকরি যাবে না। কি হলো এবারে? পরীক্ষা দিতে হচ্ছে কেন? এই যে কজন চাকরিহারা যোগ্য, তারা কি সবাই চাকরি পাবে এই পরীক্ষা দিয়ে? কারণ 22 লক্ষের উপরে পরীক্ষার্থীদের, শুধু পুরনোদের বলছি, মানে পুরনো মানে এসএলএসটি 2016 সালের পরীক্ষার্থীদের কথা বলছি, তারা কি সহজে ছাড়বে? তারাও তো ভালো প্রস্তুতি নেবে। এখন প্রশ্ন এখানে রয়ে যাচ্ছে, এর ভিতরে আবার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে কি রাজ্যের যুব সমাজ? চাকরি পরীক্ষার্থীরা কি বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে যে আবার দুর্নীতি হবে না? এই সময়ে সময় যেটা দিয়েছে, এতদিনের অভিজ্ঞতা বলছে অসম্ভব ব্যাপার। ফর্ম ফিল আপটা ঠিক আছে, এক মাস ফর্ম ফিল আপ পশ্চিমবঙ্গে কোন দিন হয়েছে আমি জীবনে দেখিনি। 1 মাস ফর্ম ফিল আপ কোন দিন হয়েছে আমি দেখিনি। অদ্ভুত ব্যাপার। ফর্ম ফিল আপ তো 15 দিনে করলে হয়ে গেল, তাহলে পরীক্ষা রেজাল্ট বার করা থেকে সময় পেয়ে যাচ্ছি, তাহলে হয়ে যেত। এটাও বললাম, যারা করেছেন তাদের সম্মান রেখে বলছি, তাদের কোনো আইডিয়া নেই এসএলএসটি পরীক্ষা সম্বন্ধে, তাদের কোনো আইডিয়া নেই। এর বড় কথা বলে দিলাম, কোনো আইডিয়া নেই তাদের। এবং আপনি দীর্ঘদিন এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই বিভিন্ন বিভাগ সামলেছেন শিক্ষা দপ্তরের থেকে। কোথাও গিয়ে তারা বা যারা রয়েছেন এখন বর্তমানে আধিকারিকরা যারা দায়িত্বে রয়েছেন, তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতো না এই বিষয়ে? দেখুন, আমি এই সরকারের সব কিছু আমার কাছে অতীত হলো, অতীত, কিন্তু অনেকের সঙ্গে আমার সুসম্পর্ক এখনো আছে, থাকবে, চিরকালই থাকবে। এরা তো ওখানে নয়, বামফ্রন্টের সময় আমি তখন কম বয়স ছিলাম, তখন থেকে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। সুতরাং সম্পর্ক সবার সঙ্গে আছে, থাকবে। কিন্তু তৃণমূল দল অথবা তৃণমূলের শিক্ষা দপ্তর বা এই রাজ্যের শিক্ষা দপ্তর, তৃণমূলের শিক্ষা দপ্তর মাফ করবেন, এই রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক অতীত। আপনার সঙ্গে কোনো যোগাযোগ করেনি? সেটা আমি বলবো না, আমি জানলেও আমি বলবো না, প্রেসের সামনে সেটা আমি বলবো না। কিন্তু যেগুলো, এই যে আপনাকে বলেছিলাম যে কি বলে, এই যে দেবে, ওটা পরীক্ষা করাতেই হবে এবং ফর্ম ফিল আপের ডেট এই সময়ের মধ্যে কি বলে নোটিফিকেশান দেবে, এবং যে পরীক্ষা তারা নেবেই, এবং এক্সপিরিয়েন্সটা না দিলে ওদের বাঁচাতে পারবে না, এটা তো বলেছিলাম আগে। তাহলে এটা আমি জানলাম কিভাবে? আমি কি বানিয়ে বলেছি? এটা আমি জানলাম কিভাবে? কারোর সঙ্গে সম্পর্ক আছে, থাকবে। সেখান থেকে আপনি হয়তো সূত্র মারফত খবর পেয়েছেন। এটাই সূত্র মারফত পেয়েছি। মুখ্যমন্ত্রী কখনো আপনার সঙ্গে না, কোনোদিন করেনি। মুখ্যমন্ত্রী আমার কাছে অতীত। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মান দেওয়া আমার কর্তব্য, যেমন আমি মোদিজিকে সম্মান করি একজন নাগরিক হিসাবে। সুতরাং মুখ্যমন্ত্রী যেমন আমার কাছে সম্মানের, মোদিজিও আমার কাছে সম্মানের। কিন্তু কাজকর্মের সমালোচনা তো আমরা করতেই পারি, যে যুবক যুবতীর জন্যে বা রাজ্যের শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে চলে গেছে, তার জন্যই তো আমার যত প্রতিবাদ ছিল। আজকে তারা একটু আশার আলো দেখলো মাত্র। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার।